নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কলকাতায় অবস্থিত আইপ্যাকের দপ্তরে ইডির অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। অপরদিকে মুখ্যমন্ত্রীর আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে বেশ কিছু নথি নিয়ে আসার ঘটনাকে তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়েছে বলে আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেয়াদ উত্তীর্ণ আটা বিলিকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে। বিষয়টি খাদ্য দপ্তরের নজরে আনবেন বলে জানালেন রেশন ডিলার। দুর্ঘটনা হলো কুয়াশার জেরে। জলপাইগুড়ি জেলার জাতীয় সড়কের পাহাড়পুর এবং গোশালা মোড়ে দুটি এলাকায় পরপর দুটি দুর্ঘটনা ঘটল এবং এই দুর্ঘটনায় আহত হয়েছে 6 জন। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এদিন ভোরে প্রথম দুর্ঘটনাটি ঘটে গোশালা মোড় এলাকায়। 2 গাড়ির সংঘর্ষে আটকে পড়ে এক গাড়ির চালক। পুলিশ ও দমকল কর্মীরা এসে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পাহাড়পুর এলাকায় ময়নাগুড়ির দিক থেকে আসা পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে একটি মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষে 5 জন আহত হয়। আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। পরপর দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। জাতীয় সড়কে পারতেছি না, পুলিশ তো উপরের থেকে নিচে নামতেছে না। ওখান থেকে পর কেরাং নিয়ে আসা হলো, কেরাং টাইনে দরজা ভাঙে ড্রাইভারকে বাইর করা হলো। ফায়ার ব্রিগেড আসলো? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসলো, অনেক লেটই আসছে। পুলিশ আসলো, পুলিশ নিচে নামে নাই। গাড়ি নিচে পড়ে গেছিল? গাড়ি নিচে একটা, উপরে একটা, 2 পাশে 2টা গাড়ি পড়ে গেছে। তারপর কি করে খুলে তাহলে কেরাং এসে তারপর টেনে বের করলো? হ্যাঁ, কেরাং এসে টানি বের করলো। কজন ছিল? একজনই? না, গাড়িতে ছিল 3 জন। আচ্ছা, ড্রাইভার পুরো চাপা হয়ে গেছে। বাকি 2 জন আগে বেঁধেছিল না? না, গাড়ির ভিতরেই ছিল। তারা এখন কেমন রয়েছে? তারা এখন 2 জন সুস্থ আছে, ড্রাইভার পুরো চাপা হয়ে আছে। ওকে তো হসপিটালে নিয়ে গেছিল? হ্যাঁ, হাসপাতালে এমএলএসএ করে নেওয়া হয়েছে। কেমন আছে উনি? একদম সিরিয়াস অবস্থা। কোথা থেকে ঘটনা ঘটা? এই পাহাড় হয়েছে? পার হয়েছে। তারপরে এই পাহাড় হলো নাকি? তারপরে এই আমাদের পাহাড়ি হলো। পরপর 2টি ঘটনা? 2টাই একদিনে ঘটনা, রাত্রেবেলা ভোর টাইম। কেন মনে হচ্ছে মানে হলো মনে হচ্ছে? এই কুয়াশার জন্য। চারদিকে কুয়াশা না? চারদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। কিছু দেখা যায় না? না। কি নাম জানা আপনার? শম্ভুরায়, কোথায় বাড়ি বললেন? পাহাড়পুর জমিদার পাড়া। কলকাতার সল্ট লেকে অবস্থিত আইপ্যাক দপ্তরে ইডির অভিযানের প্রতিবাদে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এবং শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই এই মিছিলটি সংগঠিত হলো জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার। এদিন মিছিলটি শহরের সমাজপাড়া এলাকা থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাদের দাবি, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে হেনস্থা করছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকেও সাধুবাদ জানানো হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়িতে ইডি অভিযান চালায়। অভিযানের খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান এবং সেখান থেকে কিছু নথি নিয়ে বেরিয়ে যান। এরপর তিনি সল্ট লেকের আইপ্যাক দপ্তরেও যান এবং সেখান থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সঙ্গে করে নিয়ে আসেন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে দাবি করেন, ওই সমস্ত নথি তৃণমূল কংগ্রেসের দলীয় নথি এবং সেগুলি সুরক্ষিত রাখতেই তিনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। তবে ইডির পক্ষ থেকে এই ঘটনাকে তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়া হিসেবে দেখা হচ্ছে বলে জানা গেছে। এই অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং শহর ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা আজকে এই মিছিলে আমরা হাজির হয়েছি। যে আপনারা জানেন যে আইপ্যাকের যে অফিস, সেই হেড অফিসে যে ইডির যে হামলা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে যে তৃণমূলের সমস্ত পেপারস এবং আইডি সমস্ত কিছু নেওয়ার একটা পরিকল্পিতভাবে তাদের আমাদের অফিসে প্রবেশ করা,
সেটার বিরুদ্ধে আজকের এই মিছিল। এবং আমরা বিজেপির এই শাসিত রাজ্যে দেশে আপনার আইপ্যাকের যে অফিসে যে হামলা হয়েছে তার জন্য আমরা ধিক্কার জানাই। যে মমতা ব্যানার্জি যেভাবে তাকে রক্ষা করেছে তার জন্য মমতা ব্যানার্জিকে আমরা অশেষ ধন্যবাদ। এবং মমতা ব্যানার্জি যে একজন বিরোধী নেত্রীর মতন যে কাজ করেছেন আমরা তাকে দেখছি 11 মমতা ব্যানার্জি যেভাবে আমাদের রাজ্যকে নিয়ে আসছে আমরা সেইভাবে মমতা ব্যানার্জিকে তার ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে কাজ করছেন সেটার আমরা সেই বিজেপিকে আমরা ধিক্কার জানাই। আমরা তার জন্য আমরা সমবেত হয়েছি। বিরিয়ানিতে চিকেন ঠিকঠাক দেওয়া হচ্ছে না এমন অভিযোগের ভিত্তিতে বিরিয়ানির দোকানে অভিযান চালালো ক্রেতা সুরক্ষা ডিপার্টমেন্ট, ফুড সেফটি সহ এনফোর্স ডিপার্টমেন্ট। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ডিবিসি রোড এলাকায়। কনজিউমার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল বলেন, আমাদের কাছে এটি অভিযোগ আসে ডিবিসি রোড এলাকায় একটি বিরিয়ানির দোকানে কিছু সমস্যা রয়েছে যেখানে চিকেন ঠিকঠাক নাকি দেওয়া হচ্ছে না। তাই আমরা ওই বিরিয়ানির দোকানে আসি এবং বিষয়গুলো খতিয়ে দেখি। তিনি আরও বলেন, মেল প্র্যাকটিস যেগুলো পাওয়া গেছে সেগুলো আমরা ব্যবহার করতে বারণ করেছি, তবে আপাতত ফাইন বা জরিমানার বিষয়টি দেখছি বলে জানান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল। উপস্থিত ছিলেন কনজিউমার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল, ফুড সেফটি অফিসার সৌম্যজিৎ বিশ্বাস, এএসআই দীপক দত্ত সহ অন্যান্যরা। স্যার, কি অভিযোগ পেয়েছিলেন, কি দেখলেন, কি ব্যবস্থা নিচ্ছেন? এরা বিরিয়ানিতে কোনো সমস্যা হয়েছে, চিকেন ঠিকঠাক ফ্রেশ দেওয়া হচ্ছে না, একটা অভিযোগ ছিল। সেই জন্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং ফুড সেফটি সেকশন থেকে আমরা এসেছিলাম। ফুড সেফটি অফিসার সৌম্যজিৎ বিশ্বাস ছিলেন এখানে। আমরা দেখেছি সব যেগুলো ম্যাল প্র্যাকটিস যেগুলো পাওয়া গেছে আমরা না করেছি। কোনো ফাইন বা জরিমানা কিছু করতে যাচ্ছেন? দেখা যাক কী ধরনের পাওয়া গেছে, সেটা আমরা পরে করে দিচ্ছি অফিসের। আগামীকাল কোচবিহারে শ্রমিক ভট্টাচার্যের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এই রায় দিয়েছেন বিচারপতি শম্পা সরকার। 3000 লোক নিয়ে সভা করতে পারবে রাজ্য সভাপতি। কোচবিহার উত্তরের গোপালপুর এলাকার ছাগলবেড় এলাকায় সভা করবেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের সাথে থাকার কথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। এই সভার অনুমতি চেয়ে সমস্ত দপ্তরে আবেদন করেও কোনো অনুমতি না পাওয়ায় অবশেষে গত 7ই জানুয়ারি মামলা করে কোচবিহারে বিজেপি নেতা জীবন রায় তিনি এই রায় আনতে পেরেছেন। আজ সেই মামলার অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার। কুচবিহারে যেটা আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের জনসভা হতে চলেছে, কালকে যেটা ডেট আছে, আজকে ওই মামলাটা ছিল জাস্টিস শম্পা সরকারের ঘরে। এখনই শুনানি হলো, কোর্ট আমাদেরকে পারমিশন গ্রান্ট করেছে। কয়েকটা কন্ডিশন ইম্পোজ করেছে, কোর্টের অর্ডার আসবে, আমরা সেই সময় আপনাদেরকে ডিটেলে বলতে পারবো। 3000 লোক নিয়ে আমরা ওই জনসভাটা করতে পারবো, কয়েকটা কন্ডিশন ইম্পোজ করেছে। আর বলছি যে হঠাৎ মামলা করতে কেন আপনারা? আমরা অ্যাপ্লিকেশন করেছি 1 তারিখে অ্যাপ্লিকেশন করার পর অথরিটিসরা আমাদের কোনো রেসপন্স করেনি। তারপরে আমরা পরশুদিন কোর্টের কাছ থেকে লিবার্টি নিয়ে একটা মামলা ফাইল করলাম, যেটার আজকে হিয়ারিং ছিল। হিয়ারিংয়ে কোর্ট আমাদেরকে পারমিশন গ্রান্ট করেছে কালকে র্যালি করার জন্য। পুলিশকে পারমিশন দিচ্ছিল না? ওরা আমাদেরকে কোনো রেসপন্সই দিল না আমাদের অ্যাপ্লিকেশন দিয়ে। 1 তারিখ আমরা 1 তারিখে অ্যাপ্লিকেশন করেছি, সবই অথরিটিসদেরকে করেছি, থ্রু মেলও করেছি আর এমনিও করলাম। কোনো রেসপন্স করেনি, বাধ্য হয়ে আমাদেরকে হাইকোর্টে আসতে হয়েছিল। আইপ্যাক তো অনেকদিন ধরেই তাদের কাজ করছে, তাহলে এতদিন পর ভোটের মুখে আইপ্যাক অফিসে কেন হানা দিল কেন্দ্রীয় এজেন্সি? জলপাইগুড়িতে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আবার মুখ্যমন্ত্রী যখন ফাইল নিয়ে বেরিয়ে এলেন তখন ইডি আটকালো না কেন? আসলে ম্যাচ ফিক্সিং। শুভঙ্কর সরকার আরও বললেন, জোট নিয়ে আমরা এখনই কিছু ভাবছি না। রাজ্যে 294টি আসনে নিজেদের সংগঠনকে শক্তিশালী করে ভোটে লড়াইয়ের লক্ষ্যে নিয়ে এগোচ্ছি। নিয়ে বেরোচ্ছিলেন, কেন আটকালেন না? কারণটা কি? তার মানে কি এটাও বাইনারি পলিটিক্স, যে বিজেপি আর তৃণমূল এটা নিয়েই সারাদিন আপনাদের চ্যানেলে আলোচনা হবে? মানুষের রুটি রোজগার, চাকরি, খাবার, গ্যাসের দাম বৃদ্ধি, আনাজপত্রের দাম বৃদ্ধি, চালের দাম বৃদ্ধি, এগুলো সব চলে যাবে। ওষুধের দাম বৃদ্ধি, এগুলো কিছুই আর ডিসকাশনে থাকবে না। এই কারণেই কি এই বাইনারি পলিটিক্স তৈরি হলো, যে সারা দিন ধরে নির্বাচনের আগে বিজেপি আর হচ্ছে ইডি সিবিআই আর একদিকে রাজ্য পুলিশ এবং তৃণমূল, এই নিয়ে ডিসকাশন হবে, এই নিয়ে আপনাদের প্রশ্ন।
কিন্তু আপনারা কেউ জিজ্ঞেস করলেন না যে সত্যিকারের বাংলা বলার অপরাধে আজকে উড়িষ্যা থেকে যে পরিবারগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের পরিণাম কি হবে। যাদের বাংলা বলার কারণে পশ্চিমবাংলার জুয়েল রানাকে মেরে ফেলা হলো, তার কম্পেনসেশনের ব্যাপারে কি হবে, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। অতএব এই যে বাইনারি পলিটিক্স, এই বাইনারি পলিটিক্স শামশেরগঞ্জে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল ঠিক একইভাবে ক্রিয়েট করা হয়েছিল। যখন কংগ্রেসের বৃদ্ধি ঘটছে, কংগ্রেসকে থামিয়ে দাও, তখন এই প্রবণতাটা তৈরি করা হয়েছিল, যেহেতু কংগ্রেসের ওটা লোকসভা কেন্দ্রের মধ্যে ছিল। আমি মনে করি যে বাংলার মানুষ সব দেখছেন, ভারতবর্ষের মানুষ সব দেখছেন। এটা একটা চিত্রনাট্য তৈরি হয়েছে নতুনভাবে, এটা একটা ম্যাচ ফিক্সিং, এটা একটা ড্রামা। রাজ্য সরকার অল পার্টি ডেলিগেট নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করছে না, কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না, কেন শ্বেতপত্র প্রকাশ করছে না। আবার বিজেপি তারা কেন শ্বেতপত্র প্রকাশ করছে না, কেন্দ্রীয় সরকার যারা চুরি করেছে তাদের কেন ইডি সিবিআই দিয়ে জেল করাচ্ছে না, আমরা এইগুলো জানতে চাইছি। কিন্তু সদুত্তর নেই, তাই গভর্নর হাউস ঘেরাও করেছি, তাও আমরা অ্যারেস্ট হয়েছি, আমরা গভর্নরের কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বলেছি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। কিন্তু গ্রামের এই গরিব লোকেদের জন্য কোনো রাজনৈতিক দল তারা কিছু করছে না, যারা রাজ্যে ক্ষমতায় আছেন, কেন্দ্রে ক্ষমতায় আছেন। অতএব আগামী নির্বাচন গ্রাম বাংলার মানুষ তার উত্তর দেবে। ভেনেজুয়েলায় একতরফা মার্কিন আগ্রাসনের প্রতিবাদে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কুশপুতল দাহ করে প্রতিবাদ জানালো সিপিআইএম। বুধবার জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির ডাকে জলপাইগুড়ির শিরিষতলা এবং কলেজপাড়া এলাকায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে সিপিআইএম। মিছিল শেষে শিরিষতলা মোড়ে ট্রাম্পের কুশপুতল পুড়িয়ে বিক্ষোভ সভা করেন সিপিআইএম এর কর্মীরা। স্লোগান ওঠে, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, সস্টেক ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, রঘুনাথ মজুমদার, বিশ্বজিৎ মহন্ত, সুদীপ চক্রবর্তী, গৌরী অধিকারী প্রমুখ। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার জানান, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতিকে সস্ত্রীক রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়েছে আমেরিকা। বিশ্বজুড়ে যুদ্ধ উন্মাদনার পরিস্থিতি তৈরি করেছে মার্কিন সাম্রাজ্যবাদ। ফলে এর বিরুদ্ধে পৃথিবী জুড়ে সর্বত্র প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। যুদ্ধের বিরুদ্ধে আগামী দিনে এই লড়াই আরও তীব্র হবে বলে জানিয়েছেন তিনি। আজকে যেটা আপনারা জানেন যে নির্লজ্জভাবে মার্কিন সাম্রাজ্যবাদ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতের অন্ধকারে সস্ত্রীক ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার যে ওয়াইফ, তাকে তার ঘুমন্ত অবস্থায় রাত্রিবেলা সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম রাষ্ট্র, সেখানে তার ওপর এইভাবে মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণ। মূলত যে খনিজ তেল পৃথিবীর যে দেশগুলোতে, কিউবা, ভেনেজুয়েলা সহ, মেক্সিকো সহ, কলম্বিয়া, অন্যান্য যে দেশগুলো যেখানে একটা তেলের খনি আছে, সেগুলোকে দখল করবার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন দেশ তারা চক্রান্ত চালাচ্ছে এবং পৃথিবী জুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। ফলে আমাদের যেটা দাবি যে অবিলম্বে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যে যুদ্ধের পরিস্থিতি, যেভাবে যুদ্ধ উন্মাদনা তৈরি করছে মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে বিশ্বের মানুষ সারা বিশ্ব জুড়ে আজকে লড়াই শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, প্রতিবাদ শুরু হয়েছে। ফলে অবিলম্বে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং মার্কিন সাম্রাজ্যবাদের যে দাদাগিরি সেটা অবিলম্বে বন্ধ করতে হবে, যুদ্ধ খেলা বন্ধ করতে হবে। ফলে এবং ভারত সরকারকে এর তীব্র নিন্দা করতে হবে এবং নির্দিষ্ট অবস্থান জানাতে হবে ভারত সরকারকে। এই দাবি নিয়ে আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা ডোনাল্ড ট্রাম্পের যে কুশপুতল সেটা পুড়িয়ে আজকে প্রতিবাদ জানালাম, মিছিল করলাম এবং এই লড়াই আগামী দিনে আরও বাড়বে। মোবাইল টাওয়ারের কাজ করতে এসে বাধার মুখে পড়ল বেসরকারি কোম্পানির কর্মীরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, মোবাইল টাওয়ারের জন্য নাকি সুপারির ফলনের ক্ষতি হচ্ছে। অন্যদিকে আরেকটি অংশ আবার এই মোবাইল টাওয়ার বসানোর পক্ষেই রয়েছে। পরবর্তীতে নির্দেশ না আসা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তেশিমলা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তেশিমলার এনামুল হকের বাড়িতে মাটি কাটতে আসে একটি জেসিবি। বাড়ির পেছনে জমির ৩৬০০ বর্গফুটের একটি অংশে খোদাই শুরু করে জেসিবি। বেলা করাতে জেসিবির শব্দ কানে যায় স্থানীয় বাসিন্দাদের। তখন খোঁজখবর নিয়ে জানা যায় এনামুলের আবাদি জমির একটি অংশে বসবে বেসরকারি মোবাইল কোম্পানির টাওয়ার।
সকাল 11:30টায় সেই এলাকার সিপিএম এর পঞ্চায়েত সদস্য মোস্তফা হোসেন স্থানীয় মানুষদের সাথে প্রতিবাদ দেখায়। এনামুল হকের বাড়িতে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। মোস্তফা হোসেনের অভিযোগ, পঞ্চায়েত প্রধান টাওয়ার বসানোর লিখিত অনুমতি দিলেও জানানো হয়নি তাকে। কারণ মোস্তফা পঞ্চায়েত সদস্যের পাশাপাশি বিরোধী দলনেতাও। কিভাবে অনুমতি দেওয়া হয়েছে সেটা জানতে মোস্তফা হোসেন পৌঁছয় পঞ্চায়েত অফিসে। প্রধানের কক্ষে দীর্ঘক্ষণ বৈঠক হয় তাদের। পরবর্তীতে প্রধান জয়ন্তী বর্মনকে টাওয়ারের কাজ বন্ধ করার আবেদন করে স্থানীয়রা। উপপ্রধান ওয়ারিসুল আম্বিয়া না থাকায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। পরে ওয়ারিসুল আম্বিয়া পঞ্চায়েতে পৌঁছে প্রধানের সাথে আলোচনা করেন। পরে সিদ্ধান্ত হয় আপাতত কাজ বন্ধ রাখবে কোম্পানি। মাল পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য সুশীল রায় জানিয়েছেন, এনামুল হকের জমিতে ইতিমধ্যেই 2টো মোবাইল টাওয়ার বসানো আছে। সেখানে আরও টাওয়ার বসলে রেডিয়েশনে আমাদের শরীরের ক্ষতি করবে, তাই আমরা এই টাওয়ারের বিপক্ষে। অপরদিকে মোস্তফা হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনামুল হকের পরিবার। তাদের দাবি, এক জায়গায় একাধিক টাওয়ার বসানো যাবে না, সেটার কোনো সরকারি নির্দেশিকা জানা নেই। যেই জমিতে টাওয়ার বসানোর কাজ চলছে সেটা বড় ছেলে সাইনুল ইসলামের নামে ছিল, যে মাস 2 আগেই মারা গেছেন। এই টাওয়ারের ভাড়া বাবদ যা আয় হবে সেটা দিয়ে ছেলের বিধবা স্ত্রী ও 2 পুত্রের ভরণ পোষণের চিন্তা ভাবনা ছিল এনামুলের। ওনার জমিতেই আরও 2টো মোবাইলের টাওয়ার আগেই ছিল, তবে তৃতীয় এই টাওয়ারের নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এনামুলের স্ত্রী শাহিমা বেগমের অভিযোগ, পঞ্চায়েত সদস্য মোস্তফা হোসেনের দলবল তাদের কাছে 3 লক্ষ টাকা দাবি করেছিল। সেই টাকা না দিলে টাওয়ারের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা হোসেন। মোস্তফার পাল্টা দাবি, এলাকায় কোনো কাজ হলে সেই এলাকার পঞ্চায়েত সদস্যকে জানানো প্রধানের দায়িত্ব। তবে তিনি সেটা না করেই ছাড়পত্র দিয়ে দিলেন। প্রধান জয়ন্তী বর্মন জানান, মৌখিকভাবে টাওয়ারের বিষয়টি ওনাকে বলা হয়েছিল, তবুও বিরোধী দলনেতার অভিযোগ মতো কাজ বন্ধ করতে বলা হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি তথা উপপ্রধান ওয়ারিসুল আম্বিয়া জানান, টাওয়ারের জন্য এলাকায় কোনো ক্ষতি হয়ে থাকলে সেটা প্রশাসনের নজরে আনুক বিরোধীরা। বেসরকারি কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মী সঞ্জয় বর্মন জানান, আমাদের কাছে পঞ্চায়েতের অনুমতি আছে, সেটা নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। এখানে ম্যান বলনা হচ্ছে যে এখানকে যে লোকাল একটা যে আছে, মানে যে সমস্যাটার জন্য প্রথমে আমাদের কাছে 3 লাখ টাকা ডিমান্ড করছিল। তো 3 লাখ টাকা ডিমান্ড কারা করছিল? মানে বিরোধী, যেগুলো বন্ধ করছিল। নাম কি, তার নাম কি? হ্যাঁ, যেরকম বাবর, আলেপ, বাপ্পা, এইগুলা মানুষ, হ্যাঁ, যে 3 লাখ টাকা ডিমান্ড করছে। তারপর ওরা বললো যে ঠিক আছে 2.5 লাখ টাকা দাও। তো 2.5 লাখ টাকা আমরা তো ওইরকম আমাদের দেওয়ার ক্ষমতা নাই। তো ওর কারণে লাস্টে ওরা ফিনিশিং বলেছে 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ, তো এখন টাওয়ার যেহেতু ওইখানে হচ্ছে, তো কোম্পানি বলছে ঠিক আছে আমরা 50 দিব, আর ল্যান্ডওয়ালা 50 দিয়ে দিবে, 1 লাখ টাকা আমরা দিব। হ্যাঁ, ওইটা কোথায় হয়েছিল সেদিন স্যারগুলো আসছিল, মানে টাকা পেলে ওদের কোনো অবজেকশন নাই। টাকার জন্য এটা অবজেকশন, যে টাকার মনে হয় যে টাকার জন্য বন্ধ করা, টাকা পাইলে আর অবজেকশন করবে না। আশা করা যায় টাকা বললে ওরা অবজেকশন করবে না। সেখানে হচ্ছে এনওসি নিতে গেলে পঞ্চায়েত এলাকার নির্বাচিত পঞ্চায়েতের সিগনেচার লাগবে। সেখানে সেই এলাকার পঞ্চায়েতের সই ছাড়া কি করে উনি এনওসিটা প্রদান করলেন, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে প্রশ্ন। আর আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আজকে আমরা জানতে পারলাম যে একটা টাওয়ারের জন্য সেই কোম্পানি 1 লক্ষ টাকা করে প্রদান করে। তো আমাদের তেশিমলা গ্রাম পঞ্চায়েতে এরকম 12 থেকে 14টি টাওয়ার আছে, সেই ক্ষেত্রেও হয়তো 1 লক্ষ টাকা করে প্রদান করা হয়ে থাকতে পারে। কিন্তু সেই হিসাব আমরা আগামী দিনে চাইবো, বোর্ড মিটিং আমরা সেই হিসাব চাইবো। আজকে আমাদের কাছে যেহেতু একটা কাগজ এসেছে যে এই টাওয়ার বসালে 1 লক্ষ টাকা করে কোম্পানি দেয়, সেটা হচ্ছে আমরা সেই হিসাব চাইবো। এইটুকুই বলার। বিষয়টা হচ্ছে যে এক পক্ষের তরফে দাবি জানানো হয়েছিল টাওয়ার বসানো যাবে না, আরেকটি পক্ষের কথা উঠে এসছে, তারা দাবি জানিয়েছিলেন যে টাওয়ার বসানো হোক না। এটা হচ্ছে এলাকার, হয়তো এলাকায় যেহেতু আমরা এখানে সিপিএম থেকে নির্বাচিত হয়ে আছি, কিছু স্বার্থন্বেষী মানুষ হয়তো মানুষকে ভুল বুঝিয়ে টাওয়ারের কথা বলে না, সেটা অন্য কিছু হচ্ছে দাবি দেখে সেটা তো সিগনেচার করে হলেও সেটা জমা দিতে পারে। যেটা হচ্ছে দীর্ঘদিন আগে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সামনেই যে বিকি ধাবা বলে একটা দারুর মদের দোকান আছে, সেখানে হচ্ছে আমরা কিন্তু সেই সময় বাধা প্রদান করেছিলাম এই মদের দোকান যাতে না হয়। তখন কিন্তু যারা এখানে পঞ্চায়েত সদস্য ছিল তারা হচ্ছে ওই সই তুলে এভাবেই হচ্ছে এই এনওসি দিয়ে এলাকাটাকে দূষিত করে তুলেছে। আজকে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের পাশে যদি যান, প্রত্যেকটা বাড়িতেই একটা করে মাতাল আছে। এই মাতাল এভাবে হচ্ছে আমরা চাই না। আমরা যেহেতু মানুষ আমাদের জনপ্রতিনিধি হিসাবে 5 বছরের জন্য নির্বাচিত করেছে, আমরা চাই না যে কোনো এলাকায় অন্যায়মূলক কোনো কাজ হোক। তাই এটাই হচ্ছে আমাদের দাবি।
নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের রিনা ঘোষ, পরশুরাম আগরওয়াল এবং সুদাম মণ্ডল স্মৃতি নৈশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ইয়ংস্টার ডায়মন্ড হারবার এফসি। বুধবার দর্শক ঠাসা উদলাবাড়ি বিধানপল্লী ময়দানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে নেপালের দলটিকে এগিয়ে দেন শ্যাম মুর্মু। যদিও কিছুক্ষণ বাদেই ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ডায়মন্ডের পাপাই হালদার। দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠলেও কোনো দলই আর গোল করতে পারেনি। এরপর সরাসরি ট্রাইবেকারে ইয়ংস্টার ডায়মন্ড হারবার এফসি 5-0 গোলের ব্যবধানে ধিমাল এফসি ক্লাবকে পরাজিত করে। ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচেক বড়াইক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী প্রমুখ। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। দুয়ারে রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা বিলির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকার ডাঙ্গাপাড়া এলাকায়। গতকাল থেকে গত বছর ডিসেম্বর মাসের 30 তারিখে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া আটা গ্রাহকদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই রেশন বিলি বন্ধ করে দেন। ছুটে আসেন ডিলার, জানান একই বস্তায় নতুন আটার প্যাকেটের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট চলে এসেছে বলে তার অনুমান। গ্রাহকদের প্যাকেট বদলে দেওয়ার পাশাপাশি বিষয়টি খাদ্য দপ্তরের নজরে আনবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে গ্রাহকরা বলেন ডিলারের এখানে কোনো দোষ নেই। তো যখন খেতে যাই তখন দেখলাম যে আটাটা এক্সপায়ার হয়ে আছে। তো বাড়ির লোকজন বলে ডেট কত? ডেট হলো 30/12/2025। আর এটা তো জানুয়ারি মাসের আজকে প্রায় আজকে 8 তারিখ না 9 তারিখ। এটা কারা দিয়েছে? ডিলার মানে যেখানে ডিলার যিনি আছেন, মানে নাম ডিলারের? ডিলারের নাম কানাইলাল দাস। কোন জায়গা? পান্ডাপাড়া কালীবাড়ি। এটা দুয়ারে সরকারের মধ্য দিয়ে দেওয়া হবে। দুয়ারে সরকারের মধ্যে পান্ডাপাড়া কালীবাড়ি। তো কি বলছে এখন উনি বলছে যে আমি প্রথমে জিজ্ঞেস করলাম, ওনাকে এসে বললাম যে আমার এই আটাটা এক্সপায়ার আছে, বলে এটা চলবে, এটা চালিয়ে যাও। তো এখানকার লোকজনকে সবাইকে বললাম যে তোমরা এক্সপায়ার আটা নিচ্ছ তো কিছু বলবা না? বলে তো আমি তো আটা পাই না। ও বলে আমি একজনকে দেখলাম নিলেও বিক্রি করে দেবে। প্রশ্ন হলো যে আমরা তো এটা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আমি খাই অন্তত, তা আমি এক্সপায়ার আটা কেন খাবো? যারা বিক্রি করে দিচ্ছে তাদের ব্যাপারটা আলাদা। যে দিচ্ছে সে কি বলে? যার ওনার এখন আসলেন, ওনার তো ডেটে আসলেন না। এখানে অ্যাকচুয়ালি রেশন ডিস্ট্রিবিউশন হচ্ছিল দুয়ারে রেশনের আওতায়। তো গতকাল একজন এক্সপায়ারি আটা পায় আমাদের প্রতিবেশী আর কি। তো উনি আমাদের এখানে আমাদেরকে বলে যে দেখো এখানে ওরকম ডিস্ট্রিবিউশন হচ্ছে। তা আমরাও তখন ওনাদেরকে বলি, যারা স্টাফ আছে ওনার রেশনের দোকানে, KL দাসের রেশনের দোকানে, তো তাকে আমরা বলি যে এটা আপনারা এক্সচেঞ্জ করে দিন। তো ওই সময় ওনারা এখন নিরুত্তর ছিলেন, কিছু বলেন নাই, এবং দেদারে ওইটাই ডিস্ট্রিবিউট হচ্ছিল ওই মুহূর্তে, মানে অনেকেই ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে। তো তার পরবর্তী আমরা তখন বাধ্য হই যে একটু আওয়াজ করতে। তখন ওনারশিপ যার আছে উনি আসেন, উনি আসার পর এখন উনি ওটাকে চেঞ্জ করে এখন নতুন লটের যে ওনার আটা আছে সেগুলো উনি আনছেন। তা ওনার যেটা প্যাকেট খুলে দেখা গেল, তাতে দেখা যাচ্ছে যে একটা বড় বস্তাতেই তার মধ্যে 2 রকম ব্যাচের মাল মিক্স হয়ে আছে, এবং সেটা একটা বা 2টো বস্তাতে পাওয়াও গেল। তো পুরোপুরি ওনাকে আমরা কোনোভাবে দোষারোপ করছি না, কিন্তু আমরা সিস্টেমটাকে দোষারোপ করছি। দোকান তো এই যে উনি বলছে এক্সপায়ারি আটা। এক্সপায়ারি না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে বস্তার এখানে আপনি দেখুন 26 করা আছে,
পিকেটে হয়তো 2-4টা মিসিং হতে পারে, কারণ দোকানে তো মাল তো কন্টিনিউ চলে, তো আমার টোটোওয়ালা বা আমার কর্মচারী হয়তো মিসিং করে হয়তো আগের হয়েছিল মালটাকে হয়তো সে ফলো করে না নিয়ে আসার পরে হয়তো 2-4 জনের কাছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো এখন তো যখন আমি জানতে পারলাম যে এরকম ব্যাপারটা হচ্ছে, আমাকে যখন ওরা বললো ইনফর্ম করলো, আমি বললাম যে ঠিক আছে তুমি মালটা চেঞ্জ করে দেন, এক্সপায়ারি ডেটের মাল দিতে হবে না, যেহেতু এটা নিয়ে সমস্যা হচ্ছে চারদিকে, এক্সপায়ারি ডেটের মাল দিতে হবে না, তুমি কারেন্ট মাল দিয়ে দাও। আপনি জানিয়েছেন ফুড সাপ্লাইকে? না, ফুড সাপ্লাইকে তো দেখুন প্রবলেমটা তো এখন হয়েছে, প্রবলেমটা এখন হয়েছে। আমি এখন আমার যদি মানে প্রয়োজন মনে হয় তাহলে আমি অফিসারের সাথে কথা বলবো বা কিছু একটা কথা বলবো। এটা তো এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার হয়েছে সেটা তো আমি বলেছি যে ক্যান্সেল করে দিতে। আমি আমার স্টাফদের বলছি যাদের দিয়েছেন ফেরত নেবেন? হ্যাঁ 100 কেন নেবো না? আমি তো কাউকে যে জানিয়ে নিই, বিষ তো আমি কাউকে খাওয়াতে পারি না। যেটা একটা মিসিং হতে পারে, কাজ করতে গেলে 10 রকমের লোক আসে, নানা রকম সমস্যা আছে, তাদের মিসিং হতেই পারে। দার্জিলিংয়ের কমলা লেবুর অপ্রতুলতার অভাব এখন জলপাইগুড়ির বাজারে, ফলে পাঞ্জাবের কিনু ফল এখন সেই অভাব পূরণ করছে। অর্থাৎ ক্রেতাদের এখন প্রিয় হয়ে উঠেছে এই পাঞ্জাবের কিনু ফল। দেখতে অনেকটাই একই রকম, অবিকল একরকম বলা চলে, অথচ স্বাদে একটু ভিন্ন। কিন্তু বর্তমানে এই পাঞ্জাবের কিনু ফলই দখল করে রেখেছে জলপাইগুড়ির গোটা বাজার। এদিন জলপাইগুড়ি শহরের দিন বাজারে চোখে পড়ল এমনই ছবি। বিক্রেতাদের দাবি, প্রতি বছর এই সময়ে দার্জিলিংয়ের কমলা লেবুতে বাজার ভরে উঠলেও এবছর চাষ কম হওয়ায় সেই লেবুর যোগান অনেকটাই কম, যার সরাসরি প্রভাব পড়েছে দামে। বর্তমানে দার্জিলিংয়ের কমলা লেবু 4টি থেকে 6টি কিনতে খরচ পড়ছে প্রায় 100 টাকা। অন্যদিকে এর চেয়ে অনেক কম দামে কিনু পাওয়া যাচ্ছে। দামে সস্তা হওয়ায় অনেকেই বাধ্য হয়ে কিনু কিনছেন। যদিও স্বাদের দিক থেকে দার্জিলিংয়ের কমলা লেবুর মতো অতটা সুস্বাদু নয় বলে মত ক্রেতাদের একাংশের। তবুও যারা সামর্থ্য রাখছেন তারা বেশি দাম দিয়েও দার্জিলিংয়ের কমলা লেবুই কিনছেন। তবে সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে কম দামে পাওয়া কিনুই হয়ে উঠেছে বড় ভরসা। কিনুও পাওয়া যাচ্ছে, কমলা লেবু আছে দার্জিলিংয়ে, 6টা 100 আছে, 4টে 100 আছে, 5টা 100 আছে, নির্ভর করে সাইজের উপরে নির্ভর আছে দামটা। বর্তমানে মেন কমলাই এবছর নেই, সব কিনু আর হচ্ছে নাগপুরের যে কমলা আছে অ্যাকচুয়ালি নাম মালটা, ওটাই বিক্রি হচ্ছে মার্কেটে বেশি। 12টা 50 টাকা, 12টা 100 টাকা, ওটাই বিক্রি হচ্ছে। চাহিদা আছে কিন্তু লেবু যে নেই, লেবু তো নেই বলছে। এখন কমলা দার্জিলিংয়ে যেটা হয় কমলা, সেই জায়গায় এখন কমলা গাছ আগের থেকে কম, ফলনটাও কম, এই জন্য দাম বেশি। পাঞ্জাবের কিনু আর হচ্ছে মালটা 12টা 50 টাকা, 12টা 80 টাকা দাম লেগেছে। দার্জিলিংয়ে কমলা আছে। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার বসল ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার আসর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং জলপাইগুড়ি পৌরসভার পরিচালনায় আয়োজিত হচ্ছে 37তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে পুরো এলাকার স্থানীয় শিল্পীদের প্রতিভা তুলে ধরাই ছিল পৌরসভার মূল লক্ষ্য। এদিনের প্রতিযোগিতায় চটকা ও দড়িয়া এই দুটি বিভাগে প্রায় 20 জন শিল্পী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। বিচারকের আসনে ছিলেন খ্যাতনামা ভাওয়াইয়া শিল্পী জগৎ জ্যোতি দেব সিংহ এবং সায়রা বানু। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র জানান, রাজ্য স্তরের ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা কোচবিহারে অনুষ্ঠিত হবে। 35তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার এটা হচ্ছে তার একটা অংশ। আমাদের এখানে আমাদের পৌরসভার মধ্যে যেসব শিল্পীরা আছেন, ভাওয়াইয়া শিল্পীরা আছেন, সেই ভাওয়াইয়া শিল্পীদের মধ্যে থেকে আমরা নির্বাচিত করে আমরা আমাদের জলপেশ মুক্ত মঞ্চে আমাদের নর্থ বেঙ্গলের 6টা সাব ডিভিশনকে নিয়ে আবার একটা প্রতিযোগিতা হবে। জেলাগত না, এর তো জেলাগত হবে। তারপরে স্টেটের প্রতিযোগিতাটা হবে আমাদের কোচবিহারে। আজকে কতজন অংশগ্রহণ করছে? আজকের অংশগ্রহণ 20 জন মতন অংশগ্রহণ করেছেন। এবং গত বছর আমাদের এই পৌরসভার একজন শিল্পী স্টেট লেভেলে 3য় স্থান অধিকার করেছিল। আমরা আশা করছি এবারে নিশ্চয়ই ভালো 1ম বা 2য় স্থান অধিকার করবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাঙাপানিতে উড়াল পুলের পথে বড় স্বস্তি। 70 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, মিটবে বহু বছরের ভোগান্তি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে শিলিগুড়ির রাঙাপানি এলাকায়। বহু বছরের যন্ত্রণার সাক্ষী থাকা রাঙাপানি লেভেল ক্রসিং এ অবশেষে উড়ালপুল নির্মাণের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো। বুধবার এই প্রকল্পের শিলান্যাস করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা। কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে এই উড়ালপুল নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। রাঙাপানি 5 নম্বর রেলগেট দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর কাছে ভোগান্তির প্রতীক হয়ে উঠেছিল। রেল লাইন পারাপারের জন্য দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে ফাঁসিদাওয়া থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে যাতায়াতকারী প্রধান সড়কটি রেলগেট বন্ধ থাকলে কার্যত অচল হয়ে পড়ত। সবচেয়ে বড় সমস্যায় পড়তে হতো জরুরি পরিষেবাগুলিকে। একাধিকবার রেলগেটে আটকে পড়েছে অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িও। ফলে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছতে দেরি হয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় দমকল বাহিনীকেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে রেলগেট খোলার জন্য। এছাড়াও মাঝে মধ্যেই মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়া বা ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কয়েক ঘন্টা ধরে যানজটের সৃষ্টি হতো রাঙাপানি এলাকায়। অতীতে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার সময়ও একাধিক জরুরি গাড়ি এই রেলগেটে আটকে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। উড়ালপুল নির্মাণের খবর ছড়াতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। শিলান্যাস অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তা জানান, দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। তার কথায় রেলগেটের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীদের বহুবার চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। উড়ালপুল তৈরি হলে রাঙাপানির যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে যাবে। बजट सैंक्शन करा करके आज इसका कार्यक्रम शिलान्यास का कार्यक्रम संपन्न हुआ है। 1.5 साल के अंदर ये बन के तैयार होगा और इसके कारण इस क्षेत्र में रहने वाले जनता और यहाँ के व्यापारी, यहाँ के मरीज जो रोजाना सिलीगुड़ी आना जाना करते थे और यहाँ के किसान भाई बहन और आम जनता को रोज़ इस रंगापानी आरओबी जो कि वाइटल जो है ये लोकेशन है चिकन नेक क्षेत्र में ऊपर बसा हुआ, और जहाँ पे रोज़ाना 1.5 से 2 घंटे जो है सड़क में बिताना पड़ता था। इस आरओबी न बनने के कारण कई लोगों की यहाँ पे मौतें हुई है और मुझे लगता है इस क्षेत्र की जनता का एक बड़ा सपना पूरा हुआ है। इसके लिए मैं फिर से प्रधानमंत्री जी को, रेलवे मंत्री को और रेलवे के तमाम अधिकारियों को मेरी ओर से, हमारे विधायक दुर्गा मुर्मू की ओर से, विधायक शिखा दीदी की ओर से सभी को बहुत बहुत बधाई और शुभकामनाएं देते हैं। और टीएमसी और राज्य सरकार ये केवल बांग्लादेशी घुसपैठियों की सरकार है और केवल घुसपैठियाँ और रोहिंग्यास जो बंगाल में बसे हुए हैं उनके लिए बजट आवंटित करती है, उनके लिए विकास कार्य करते हैं, उनको राशन कार्ड बना के देते हैं, उनको वोटर कार्ड बना के देते हैं। यहाँ की पश्चिम बंगाल की 10 करोड़ जनता के लिए इनके पास फुर्सत नहीं है, इनकी नीयत ठीक नहीं है। इसीलिए मेरा तो ये कहना है 2026 में शायद अभिषेक बनर्जी की इच्छा नहीं है चुनाव लड़ने की। टीएमसी चाहे तो बांग्लादेश में मैदान खाली है, वहाँ जाकर के चुनाव लड़ सकते हैं। লোকালয় গন্ডার বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় গন্ডারের উপস্থিতিতে উত্তেজনা ছড়ালো এলাকায়। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে একটি গন্ডার আচমকাই লোকালয়ে ঢুকে পড়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে গন্ডারটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। নতুন পাড়া এলাকায় ঢুকে পড়ার পর গন্ডারটি একটি পুকুরে পড়ে যায়। কিছু সময় পুকুরের মধ্যেই অবস্থান করার পর নিজে থেকেই পুকুর থেকে উঠে জঙ্গলের দিকে ফিরে যায় গন্ডারটি। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে হঠাৎ লোকালয়ে গন্ডারের উপস্থিতিতে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা গোটা পরিস্থিতির উপর নজর রাখে বলে জানা গেছে। স্কুলে অতিরিক্ত ফিস আদায়, ছাত্র আন্দোলনে পুলিশের বাধা এবং গ্রেপ্তারের অভিযোগে শিলিগুড়িতে সরব হলো অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। সংগঠনে দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলনে নেমেছে। তাদের অভিযোগ, সরকারি স্কুল ও কলেজে বেআইনিভাবে ফিস বৃদ্ধি করে শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোর ঘাটতি ও প্রশাসনিক দুর্নীতির কথাও তুলে ধরেন তারা। তারই প্রতিবাদে আগামী 9 জানুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে বিক্ষোভে সামিল হবেন তারা। কিন্তু
প্রচুর টাকা ফিস নিচ্ছে। আমরা মনে করি এটা ভীষণভাবে অনৈতিক এবং সরকার থেকে শুরু করে ডিআই সবাই কিন্তু এই কথাটাই বলছে 240 টাকায় নিতে হবে। ফলে এই ড্রাইভার তারা নিচ্ছে না, বরঞ্চ তারা স্কুল পরিচালনার নামে বিভিন্ন খাতে ব্যয় করার নামে তারা কিন্তু সমস্ত দায়ভারটা তারা স্কুলের মানে দায়ভারটা তারা ছাত্রছাত্রীদের উপর তুলে দিচ্ছে। আমরা মনে করি যে এই ক্ষেত্রে সরকারকে যেখানে ধরা দরকার ছিল তারা সেখানে ছাত্রছাত্রীদের উপর এই পুরো দায়ভারটা চাপাচ্ছে। সেখানে যেটা হবে যে এই সরকারি স্কুলগুলো এমনি ঢুকছে, শিক্ষক নেই, পরিকাঠামো নেই, কম্পোজিট গ্রান্ট নেই এবং তাতে ছাত্র শূন্য হয়ে যাবে এবং সরকারি শিক্ষা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমরা এই অভিমুখে আমাদের এই ছাত্র আন্দোলন আমরা পরিচালনা করছি, বিরোধী আন্দোলন আমরা এই অভিমুখেই করছি এবং এটা নিয়ে আজকে আমাদের সংবাদ সম্মেলন এবং তার পাশাপাশি যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যে বিশ্ববিদ্যালয় সেখানে উপাচার্য নেই, আর সেখানকার রেজিস্ট্রার অফিসার নেই, এই বিষয়গুলো আছে এবং তার পাশাপাশি যে আমরা দেখলাম যে বেসরকারি পরীক্ষা নিয়ামক সংস্থার হাতে যে পরীক্ষা দেওয়ার ফলে সেখানে 3 কোটি টাকার ঋণ সহ দুর্নীতি হয়েছে এবং তারা বলেছে যে আমরা পরীক্ষা নিতে পারবো না। ফলত যেটা হচ্ছে যে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রায় 50-60টা কলেজের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজকে প্রশ্নের মুখে। এবারেই প্রায় 13টা সেমিস্টারে 6000 ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে না তারা যদি পরীক্ষাটা না দেয়। ফলে এই যে অচলাবস্থা শুরু হয়েছে এবং তার পাশাপাশি কেন্দ্র সরকারের HECI বিল, যার মাধ্যমে তারা বলেছে যে পুরোপুরি কোনো মানে পুরোপুরি শিক্ষার তারা কেন্দ্রীকরণ চাইছে, পুরোপুরি তারা শিক্ষাটাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যেতে চাইছে। এর প্রতিবাদে আমাদের আজকে এই সংবাদ সম্মেলন এবং গুরুত্বপূর্ণ বিষয় যে উত্তরবঙ্গের এই অচলাবস্থা দূর করার জন্য আমরা 9ই জানুয়ারি আমরা একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ব্যক্তি যেটা শুরু হবে, সেখানে আপনাদের সকলকে আসার জন্য আমরা আহ্বান করছি। চাপাতা তোলার কাজ করতে গিয়ে নাগরাকাটা ব্লকের খাসবস্তি এলাকার একটি ছোট্ট চা বাগানে চিতাবাঘের আক্রমণে আহত হলো এক মহিলা। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে অন্যান্য শ্রমিকদের সাথে চাপাতা তোলার কাজ করছিলেন বছর 32-এর চৈতি খড়িয়া। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার কানে কামড়ে দেয়। এরপরই সে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে চিতাবাঘটি তাকে ছেড়ে পালিয়ে যায়। এরপর অন্যান্যরা তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ওই চায়ের যে পই আছে না জবড়া, কোন জায়গাটায় কাজ করছিল? খাসবস্তির নিচে 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 ছোট টুকরা বাগান, ছোট টুকরা বাগান। হ্যাঁ, কি তারপরে কি হচ্ছে? কাজ পাতার ওই জবড়াটা বাইর করার সময় হঠাৎ করে এসে বাস এখানে করছে বললো মাথাতে। কি চা বাগানেই কাজ করছিল? হ্যাঁ, চা পাতা দেখলাম চা বাগানে। বুদ্ধি ভালো করছে, ও শুয়ে গেছে। শোয়ার সময় এখন উপরে তো চা পাতা, ওই জন্য আক্রমণ পুরো করতে পারে না। যে যত ফস্টে যা করছে ফার্স্টে সেটাই ওইটাই মানে কানে লাগছে না? কানে লাগছে, কানে লাগছে, দুটো কানে লাগছে, দুটো কানে লাগছে। আচ্ছা, ওই চা বাগানেতে এর আগেও না বারে এটা তো সালে সালে সবসময় বাইরে যেত না? ওখানে অ্যাটাক করছিল না একবারে? হ্যাঁ, করেছিল। এর আগে কয়জনকে অ্যাটাক করছিল? 2-3জনকে কয়জনকে অ্যাটাক করেছিল। ও তো বড় ইনজুরি করেছিল সব। ওটা আগে আবার আজকে করলো? আজকে করছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ট্রিটমেন্ট হোক, একটু যে লেপাট আছে ওকে একটু কি করে বাইর করা যাবে সেটা চাচ্ছি। খাজা পাথর নাকি? খাজা পাথর দিয়ে। কি নাম আপনার দাদা? আমার সীতারাম ছেত্রী, খাসবস্তি। আর জায়গাটার নাম যেখানে হয়েছে? ওইটা কাবলিডাঙ্গা বলে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। জলপাইগুড়ি শহরের তাপমাত্রা এখন 7 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের এই জেলায়। কুয়াশায় ঘেরা চারদিক। ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে। রাস্তায় লোকজনের আনাগোনা কম, দোকানপাট দেরিতে খুলছে। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা জেলাবাসীর। রাস্তার ধারে আগুন পোহানো দৃশ্য দেখা যাচ্ছে। চায়ের দোকানে বাড়ছে ভিড়। দার্জিলিংয়ের তাপমাত্রাও 0-এর কাছাকাছি।
সিকিমে তুষারপাত চলছে, পাহাড়ে বরফের হাওয়া নেমে আসছে ডুয়ার্সে, ঠান্ডায় কাহিল বয়স্করাও। এই শীতের মধ্যেও বহু মানুষকে এসআইআর শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে সকাল থেকে। অনেকে কোলের শিশুকে নিয়ে হাজির হচ্ছেন শুনানিতে। গায়ে কম্বল জড়িয়ে শুনানিতে আসতে দেখা যাচ্ছে বয়স্কদের অনেককেই। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। কলকাতায় অবস্থিত আইপ্যাকের দপ্তরে ইডির অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। অপরদিকে মুখ্যমন্ত্রীর আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে বেশ কিছু নথি নিয়ে আসার ঘটনাকে তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়েছে বলে আদালতে দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেয়াদ উত্তীর্ণ আটা বিলিকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে। বিষয়টি খাদ্য দপ্তরের নজরে আনবেন বলে জানালেন রেশন ডিলার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।